অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্ট দ্য ফুটবল শো এর অ্যাট টাইম। সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং এই সময়ে যারা দুর্গাপূজা পালন করছেন আশা করছি যে তাদের সবার এইবারের শারদীয় দুর্গোৎসব ভালো গেছে, তাই না? আমাদের অনেকেই বাংলাদেশে তো আছেনই এবং যারা পুরো পৃথিবীতে ছড়িয়ে অনেকেই দেখেন। আমাকে আজকে একজন মন্তব্য করেছেন যে তিনি কানাডা বসে শোটা তাকে দেখতে হয় এই কারণে, কারণ কানাডাতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের খেলা তো এখানে রাতে হয়, কিন্তু ওখানে তো হয় আকাশটা দিনের বেলায়, তো ওই কারণে তাদের দেখা হয় না। এরকম অনেক হিসাব নিকাশে আসলে আছে। আচ্ছা, কি ডমিনেট করছে? পিএসজির প্রশ্ন ডমিনেট করছে, বার্সেলোনা, লিভারপুল, মিক্স আপ চ্যাম্পিয়ন্স লিগ। তো যারা দুর্গোৎসব পালন করছেন, যাদের দুর্গাপূজা চলছে, সবার জন্য আসলে চ্যাম্পিয়ন্স লিগের ফ্লেভারটাও চলছে, খুব পারফেক্ট টাইম। এবং একটা ছুটি ছিল, লম্বা একটা ছুটি মিলেছে, চ্যাম্পিয়ন্স লিগের খেলা ছিল, ওই উৎসবের একটা আমেজ রয়েছে যারা দুর্গাপূজা পালন করছেন, সবকিছু মিলিয়ে একাকার। দারুণ। ঠিক আছে, নাবিল খান, আপনার কাছে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এনজয় অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ঠিক আছে। তার প্রশ্ন হচ্ছে, নাবিল ভাই, বার্সার ডিফেন্সে ইনিগো মার্টিনেজকে কেমন মিস করলেন? বার্সার ডিফেন্সের এই হাই প্রেসিংয়ে বার্সা কেন বারবার খেই হারিয়ে ফেলে? আমরা তো যখন ইনিগো মার্টিনেজ চলে গেল তখন থেকে তো বলছিলাম বার্সেলোনার এই পিসটা হচ্ছে গিয়ে মিস বার্সেলোনা করবে। লাস্ট সিজন সেই হাইলাইন ডিফেন্স ক্লিক করার পেছনে একটা বড় অবদান ছিল ইনিগো মার্টিনেজের। এই সিজনে এখন পর্যন্ত যাদেরকেই ওই পজিশনটায় ইউজ করা হচ্ছে, ওই ইনিগো টাইপ পারফরমেন্স আসলে আমরা পাচ্ছি না। হয়তো এটার জন্য সময়ও লাগতে পারে, বা হ্যান্সি ফ্লিকের কোনো প্ল্যান বি তিনি বের করবেন কিনা এই হাইলাইন ডিফেন্সকে অ্যাকোমোডেট করার জন্য, সেটাও আসলে দেখতে হতে পারে। আমার কাছে মনে হয় না ওনারা কোনো প্ল্যান বি আর বের করবেন। ঘটনা যেটা হয়েছে যে ইনিগো মার্টিনেজের যেটা, তবে দেখেন কালকে একটা পর্যায়ে কিন্তু সেই হাইল্যান্ডস ডিফেন্স কিন্তু নিচেও নেমেছে সেকেন্ড হাফে। না, ওই হাইল্যান্ড ডিফেন্ডিং এর ধরেন লিডার ছিল ইনিগো মার্টিনেজ, নিচে তো সময় কিছুটা সময় নামে, কিন্তু 91 মিনিটে গিয়ে নামাতো, মানে উপরে ওঠার তো মানে নেই। যদিও খুব স্লাইট, আমার কাছে প্রথম দেখায় মনে হয়েছিল যে গনসালো রামোস মনে হয় মানে ওটা একটা অফ সাইড হবে, কিন্তু এটা তার ক্রেডিট যে তিনি নিজেকে অন সাইডে রাখতে পেরেছিলেন ওই হাইলাইন ডিফেন্ডিংয়ের ভেতরেও। ইনিগো মার্টিনেজ যেটা করতেন, লিড করতেন। হাইলাইন ডিফেন্ডিংয়ে যেটা খুব প্রয়োজন হয় সেটা হচ্ছে যে কোনো ডিফেন্ডিংয়ে ডিফেন্সের একটা লিডার থাকে যে আসলে এই পুরো ডিফেন্স লাইনটাকে আপ করায় এবং নিচে নামায়। এইটা মূলত একটা সেনাবাহিনীর খুবই সুশৃঙ্খল লাইনের মতো, তাদের ওই লাইন মেনটেন করতে হয়। এইটা ছাড়া ডিফেন্ডিং আসলে হয় না। ছোটবেলায় অ্যাসেম্বলি করতেন না পিটি, আমার এগুলো তো তেরা বাঁকা হয়ে যেত, ঠিক আছে। এটার কোনো তেরা বাঁকা হইলেই ওই যে একটুর জন্য গোল খেয়ে বসবেন। সো ইনিগো মার্টিনেজের প্রেজেন্সটা আরো বেশি, বার্সেলোনা যেটা অভাব ফিল করছে সেটা হচ্ছে লিডারশিপের। এখন এরিক গার্সিয়া ঠিক অত ভালো ডিফেন্ডার না, তার হয়তো বল ডিস্ট্রিবিউশন ভালো, কিন্তু অত ভালো ডিফেন্ডার না। আর পাউ কুবার্সি এখনো লিড করার মতো জায়গায় আছেন কিনা এইটা আমি জানি না। এখন ওই যে মার্টিনেজ যিনি স্টার্ট করলেন, পরে গিয়ে বালদে নামলেন, বালদে তো অগাস্টের ফার্স্ট গেমিংয়ের পরে নামেন না, কালকে ফার্স্ট নামলেন। একটু নতুন ব্যাকলাইন হতো, কোন্দে আছেন আগের মতোই, কিন্তু ধরেন মার্টিনেজ থাকলে তো ওইখানে একটু গড়বড় প্রায় সময়ই পাকায়। আবার বালদে এসছেন, তখন একটু যখন চেঞ্জ হয়ে গেল শেপটা, ডিফেন্সও তো চেঞ্জ হচ্ছে, এরিক গার্সিয়াকে তুলে ফেলা হয়েছে, তখন ওই লিডারশিপে একটা ঘাটতি রয়ে গেছে। সেই ঘাটতির কারণে সম্ভবত তারা ওই গোলটা, যার জন্য তো আপনার এই সিজনের শুরু থেকে আমরা এক্সপেক্ট করছিলাম হয়তো রোনাল্ডো আরাউহো ওই পজিশনটা নেন কিনা, সেইটাও তো আসলে হচ্ছে না। সেটা বোঝা যাচ্ছে না আর কি, এখনো যে আর্লি স্টেজ, তাতে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, গনসালো রামোসের কথা বলছিলাম। গনসালো রামোস নিয়ে প্রশ্ন আছে যে, ইজেন্ট গনসালো রামোস অ্যান আন্ডাররেটেড স্ট্রাইকার? হি ডাজ ওয়েল ইন অল বিগ ম্যাচেস। রেজওয়ান আহমেদ, আই ডু এগ্রি উইথ ইউ। মানে বিগ ম্যাচ গনসালো রামোস ডাজ সামথিং। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপটা মনে করেন? হ্যাঁ, লাস্ট ওয়ার্ল্ড কাপেও তো গনসালো রামোস হচ্ছে এই কাজগুলো, ওইখানেই তো তিনি করলেন, মানে ব্রেক করলেন যে আমি একজন আছি, রোনালদোকে বসিয়ে গনসালো রামোস। সো এইটা দেখেন, গনসালো রামোস যেই কারণে 11-এ চান্স পায় না, সেটা প্রপারলি পিওরলি হচ্ছে এনরিকের কারণে। এনরিকের নাম্বার 9 খেলাবেন না, তিনি রাদার এমন একজনকে খেলাবেন যিনি হচ্ছেন ফরওয়ার্ড স্ট্রাইকিং পজিশনে খেলতে পারেন, এবং তিনি ফরওয়ার্ড জাত স্ট্রাইকার না। গনসালো রামোস নাম্বার 9ই আপনি ধরেন কি, মানে নাম্বার 9ই, কিন্তু তিনি ওখানে নাম্বার 9 প্রেফার করেন না। প্রথমে কিছুদিন গনসালো রামোসকে ট্রাই করানো হয়েছিল, পরে তিনি সেখান থেকে সরে এসেছেন, পরে গিয়ে তিনি পুরোপুরি ফলস 9-এই ঢুকে গেছেন, এবং সেই কারণেই তো, এবং ওই হিসেবটাও যদি আপনি করেন,
গনজালো রামোসের থেকে ওই সব ধরনের ক্যারেক্টারিস্টিক্সের কারণে সেইখানে হচ্ছে আপনার খাভরাজকেলিয়াকে প্রাধান্য দেওয়া হয়, সেইখানে দেমবেলেকে প্রাধান্য দেওয়া হয়, মানে ওই ফরওয়ার্ড লাইনটা তিনি ওইভাবে আর কি শেপ আপটা করেন। যে স্ট্রেংথ চিন্তা করেন, রামোসের মতো একজন স্ট্রাইকার তাদের বেঞ্চে আছে। ওকে, বাদল মোল্লা তার প্রশ্ন, হাকিমি মেন্দেস জুটি বর্তমান সময়ে সেরা ফুলব্যাক জুটি কিনা? এটা নিয়ে কোনো ডাউট নাই, আর কনসিস্টেন্টলি তারা আসলে পারফরমেন্সটা করে যাচ্ছে। আপনি দেখেন এখন ইউরোপের টপ 5 লিগের মধ্যেও এরকম কনসিস্টেন্ট ফুলব্যাক জুটি আপনি পাবেন না। লিভারপুলে খেয়াল করেন, আর্সেনালে খেয়াল করেন, ম্যানচেস্টার সিটির অবস্থা তো আরও আগেই নাই, রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও তো আসলে এই জিনিসগুলো হচ্ছে। বার্সেলোনা তো বালদেকুন্দে, ওই প্রপার বালদেকুন্দেকে আমরা হচ্ছে কি হয়তো আরেকটু সময় লাগবে দেখতে, এটা নো ডাউট, কোনো সংশয় ছাড়াই। মানে যেইভাবে নুনো মেন্দেস দৌড়ান, নুনো মেন্দেস তো কালকে আসলে পিএসজির ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, ওই দৌড় আর ওই পাস, এরপরে আর আশরাফ হাকিমি তো ম্যাচ জুড়ে ভুগিয়েছেন। সো এইটা কোনো সংশয় ছাড়াই বলে দেওয়া যায় মনে হয় যে এই মুহূর্তে কারেন্টলি। আমার আরেকটা পছন্দের ফুলব্যাক জুটি আছে, সেটা হচ্ছে কি আপনার স্পেন ন্যাশনাল টিমে, হ্যাঁ, কুকুরেয়া আর কারভাহাল, হ্যাঁ, কুকুরেয়া স্পেন টিমে খুবই ভালো। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে এই বার্সা নিয়ে, আরো এই পার্টটা শেষ করি। আসিফ ফাহিম বলছেন যে এক লাইনে বার্সা ফ্যানদের জন্য সান্ত্বনার কিছু বলেন, সান্ত্বনা সূচক কিছু একটা শুনতে চাইছি। আমি বলি, মানে একটা হার নিয়ে এত মানে হতাশ হওয়ার আমি কিছু দেখছি না, এটা সান্ত্বনার না, এটা আমি বিশ্বাসও করি যে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের এবারের যে লিগ ফেজ বা গতবার থেকে যেটা শুরু হয়েছে, এখানে আপনি ম্যাচ হারবেনই, আপনি না হেরে আসলে কিছু করতে পারবেন না। সবাই হারবে, রাদার প্রথমে হারাই ভালো, পরে হারার থেকে যদি হারার যদি কোটা থাকে প্রথমে হারাই ভালো, সেখান থেকে যদি কিছু শিখতে পারেন। এখন কথা হইতেছে যে আপনি যদি এখান থেকে না শিখেন, যে 91-92 মিনিটে ডিফেন্ডিং লাইনটা ওই উপরেই রেখে দেন, তাহলে তো আসলে লাভ হবে না। কিন্তু বার্সেলোনাকে এইটা বুঝতেই হবে আমার মনে হয়। মানে বার্সেলোনা তো আমার চেয়ে, মানে আমি তো বার্সেলোনার কাছে কেনি অ্যাঙ্গুলের সমান না, বলতে চাচ্ছি যে এটা বুঝতে পারার কথা, যেটা হান্সি ফ্লিক পরে নিজে বলেছেন, যে ডিফেন্ডিংটা তাদেরকে একসঙ্গে করতে হবে ম্যাচের ওই পর্যায়ে গিয়ে। আমার কাছে মনে হচ্ছে 1-1 যখন বার্সা বোধহয় ধরেই নিয়েছে, এই ম্যাচ মনে হয় পিএসজি আর বের করতে পারবে না। এইরকম মেন্টালিটি নিয়ে আপনি আসলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন না। এবং বার্সেলোনাকে আলট্রা সতর্কতা অবলম্বন করতে হবে তাদের অতীত রেকর্ডের কারণে। বারবার তাদের হাত ফসকে যায় এইসব জিনিস, এটা তারা হতে দিতে পারবে না। এটা মানে সান্ত্বনা হচ্ছে যে হেরেছেন, প্রথমে হেরেছে বার্সা, এটা উইচ ইজ গুড, পরে হারাচ্ছে শুরুতে আরো ভালো, পরে হারলে তো মুশকিল। আচ্ছা, ইয়াম্মি এস কি হাসান কেন না কোশ্চেন আছে বলছি পরে। হ্যাঁ, ওকে, ইয়াম্মি S4J তার প্রশ্ন, বার্সার মাঠে গিয়ে আনফিট পিএসজি কে হারানোর পর আমার মনে, বার্সার মাঠে যে আনফিট পিএসজি বার্সাকে হারানোর পর আমার মনে এই পিএসজি মনে হয়, আমার আবার বার্সার মাঠে গিয়ে আনফিট পিএসজি বার্সাকে হারানোর পর আমার মনে হয় এই পিএসজি অন্য যে কোনো দলের চেয়ে কয়েক ধাপ উপরে, ইউসিএল জয়ের ক্ষেত্রে তাদের সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনারা কি মনে করেন? একই সাথে আছে মোহাম্মদ রোহন আহমেদের প্রশ্ন, ভালো খেলার একটা লিমিট আছে, কিন্তু পিএসজি 2 মৌসুম যেভাবে ভালো খেলছে তাদের আর আটকানো যাবে কিনা? 3 মৌসুম দেখেন, এই জায়গায় হচ্ছে গিয়ে আমার মনে হয় যে পিএসজি না এখন অ্যাওয়ে ম্যাচ থেকেও হচ্ছে তারা পয়েন্ট বের করছে, নিজেদের মাঠের হিসেবটা আসলে আলাদা, এইটা হচ্ছে পিএসজির একটা প্লাস পয়েন্ট। আপনি ধরেন হচ্ছে গিয়ে রাউন্ড অফ 16 থেকেই তো আপনার অ্যাওয়ে ম্যাচ শুরু হয়ে যাবে, তখন যেই জিনিসগুলো আসলে কি হবে, পিএসজি ওই না, এখন তো ধরেন হচ্ছে আপনি বার্সেলোনা ডাবল হেডার তো আর এখন তো আর নাই, ডাবল হেডার তো তখন আসবে। তো এই জিনিসটা হচ্ছে পিএসজির একটা প্লাস পয়েন্ট, তারা ওই অন্যের মাঠে যেও তারা ভালো খেলছে। আর এই টিমের আসলে ডেপথ কতটুকু, এটা হচ্ছে আমরা গতকালকে রাতেও দেখেছি, মানে এই পিএসজিকে আটকানোটা টাফ, কিন্তু প্রত্যেকটা কিছুরই একটা আসলে শেষ আছে, ওই একটা অরা বা ডমিনেশনের একটা টানা 2 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। এটাকে যত সহজ মনে হতে পারে বা এই লিগ ফেজে খেলা দেখে মনে হতে পারে, পিএসজির পক্ষে করা খুবই সম্ভব। কিন্তু ইউরোপিয়ান ফুটবল এত কম্পিটিটিভ প্রতি সিজনে, এইখানে না মানে ওই একই ধারা প্রতি সিজনে ধরে রাখা এটা বেজায় কঠিন কাজ। মানে রিয়াল মাদ্রিদ যখন টানা 3টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তার আগে তো এরকম ঘটনা চ্যাম্পিয়ন্স লিগে ঘটে নাই। আর ইউরোপিয়ান কম্পিটিশনে সেরকম ঘটনা ঘটেছিল তাও মেলা মেলা আগে। রিয়াল মাদ্রিদের 3টা তো আমি বিশ্বাসই করিনি প্রথমে জেতার পরে যে পরের বার তারা জিতবে, কারণ এরকম কিছু হয় না, এরকম কিছু চ্যাম্পিয়ন্স লিগে হয় নাই কখনো। জিতছে তারা 3টা, ওইটা একটা ওয়ান অফ।
কিন্তু এই আজকালকার যুগে এসে এইটা টানা 2টা জেতা খুব ডিফিকাল্ট। পিএসজি যদি এটা করে দেখাতে পারে, তাদের সেই সব শক্তি, সামর্থ্য, যোগ্যতা সব আছে, তাহলে এটা দুর্দান্ত ব্যাপার হবে। কিন্তু তাহলে সেটা করতে হলে তাদেরকে গতবার তারা যা করেছে ওইটাও ছাড়া যেতে হবে। এখন আপনি একটা প্রাইম লেভেল সেট করিয়ে ফেলছেন, এইটারও ওপরে লেভেল বা বার উঠাইতে হলে আপনাকেই সচেষ্ট হইতে হবে। সেই কাজটা মানে খুব কঠিন, খুব কঠিন। তবে এনরিকে সেই রসদ আছে, আচ্ছা, মানে এনাফ সেই ওয়েপেনগুলো আছে এনরিকের, এবং এনরিকে এখন পর্যন্ত যেভাবে যা ওয়ার্কআউট করাতে চাচ্ছেন সেই জিনিসটা তিনি করাতে পারছেন। সিস্টেম এক্স্যাক্টলি, সেই সিস্টেমটা এনরিকের ক্ষেত্রে এখনো ওয়ার্কআউট করছে। এই পিএসজি অন্য যে কোনো দলের কাছেই আসলে একটা বড় চ্যালেঞ্জ। ইনফ্যাক্ট ধরেন আমি ওই লিগ আতে তারা যে ম্যাচটা হারলো, ওইটাকে পিএসজির বেঞ্চমার্ক আমি ধরতে চাই না। ওইটা হঠাৎ একটা দুটা ম্যাচ হতেই পারে। মানে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি গতবার যেখান থেকে আসলে টার্নওভারটা করলো, এরপর থেকেই তো তারা এক কথায় আসলে মানে দুর্দমনীয়। আচ্ছা, ওই পেদ্রি আর মার্ক ইয়ানি একটা প্রশ্ন ছিল, আমি জানি না ভিতিনিয়া নিয়ে আছে আপনার, এই পাইছি। আস্ক তাসফিন, ম্যাচ রেজাল্টকে বাদ দিয়ে জাস্ট পেদ্রি অ্যান্ড ভিতিনিয়ার ব্যাটল কেমন দেখলেন? দারুণ। মানে আমার কাছে মনে হয়েছে যতই আমরা এই নুনো মেন্দেস, আশরাফ হাকিমির কথাও বলি, ভিতিনিয়াও মানে বিগ ম্যাচ প্লেয়ার, এবং এই ম্যাচেও আসলে তিনি সেটা দেখিয়েছেন। এই ম্যাচে ভিতিনিয়া খেলবেন কিনা এটা নিয়ে একটা সংশয় ছিল, এবং সেটা নিয়ে আমার কিছুটা মন খারাপ ছিল যে ভিতিনিয়া আর পেদ্রির ব্যাটলটা দেখা হবে না। মানে আমি গত কয়েক মাস ধরেই বার্সার খেলায় স্পেশালি পেদ্রিকে দেখার চেষ্টা করি আলাদা করে, এবং আমার কাছে সেই আগের বার্সার ফ্লেভার পাই। মানে যেই কালে জাভি, ইনিয়েস্তারা খেলতেন, ওই রকম এক একটা মুহূর্ত আমাকে উপহার দেয়। আমার কাছে মনে হয় এটা একেবারেই ব্যক্তিগত মতামত, এই পেদ্রি। আর ভিতিনিয়ার ভেতরেও সেই ব্যাপারটা আছে। মানে ভিতিনিয়ার যে উত্থান ভোলস থেকে এই পর্যন্ত, এইটা মানে অবিশ্বাস্য, এইরকম প্রত্যাবর্তন। এইখানে কালকে ম্যাচের ব্যাটলটা পাল্টায় গেছে। পেদ্রি যখন একটু ইনজুর্ড হলেন, মনে হলো হাঁটুতে একটু চোট পেয়েছেন, এরপর তাকে তো তুলে ফেলতে হলো। এরপর ওই চোটের পরে তিনি আরও অনেকক্ষণ মাঠে ছিলেন, কিন্তু তখন আর পেদ্রি সুলভ খেলাটা কম দেখতে পেয়েছি। ফার্স্ট হাফে হি ওয়াজ গুড, ফার্স্ট হাফে ভিতিনিয়া ওয়াজন্ট দ্যাট গ্রেট। কারণ ভিতিনিয়া যে পাসটা দিলেন, ভুল পাসটা, যেখান থেকে কাট আউট করে বার্সা গোল করলো, এইটা ভিতিনিয়ার করার কথা না। ভিতিনিয়াকে শেষ ম্যাচে যখন 30 মিনিট নাগাদ তুলে ফেললেন এনরিকে লিগ আর ম্যাচে অক্সফোর্ডের সঙ্গে, ওই সময় মনে হয়েছে এনরিকে এই কারণে তুলেছেন কারণ পিএসজি এক গোল দিয়ে দিয়েছে, এখন আমি আমার এই প্লেয়ারকে তুলে ফেলবো। হয়তো একটা নক ছিল, হয়তো হালকা ইনজুরি ছিল, কিন্তু সেটা যে ভয়ঙ্কর কিছু না, এটা তো আমরা তার ফুল 90 মিনিটস খেলা দেখে বুঝলাম। এই যে স্বাধীনতাটা লিগ আতে লুই এনরিকে পান, এক গোল দিছে, আমি আমার সেরা মিডফিল্ডারকে তুলে ফেললাম। বার্সা তো 2-3 গোল না দিলে এখনো তুলে ফেলতে পারে না। এইটার একটা অ্যাডভান্টেজ আমার কাছে মনে হয় এনরিকে অনেক সময় কাজে লাগিয়ে থাকতে পারেন। আর এই ব্যাটেলটা দেখলাম, তবে আমার মন ভরা নেই, আরো দেখতে চাইছি। না, আপনি তো হচ্ছে ওভারঅল যদি বার্সা পিএসজির ম্যাচ যেই উত্তেজনা নিয়ে বা যেই এক্সাইটমেন্ট নিয়ে দেখতে বসেছেন, হয় নাই, সেটা কিন্তু ওভারঅল ম্যাচেও আসলে হয় নাই, এক্সপেকটেশন অনুযায়ী মিট করে নাই আর কি, অথবা আমার এক্সপেকটেশন বেশি। নাবিউল ইসলাম জিসান, তার এই টাইপের একটা প্রশ্ন আছে। আপনারা যে বললেন পিএসজির মিডফিল্ডাররা সবাই ইনজুরিতে, কিন্তু তারা ফুল লাইন নিয়ে খেললো মিডফিল্ডে, এই চতুরতা কিভাবে দেখছেন? চতুরতার কিছু নাই, রুইজ ফুল ফিট নন, ভিতিনিয়া হয়তো ফিটনেস পুরোটা রিগেইন করেছেন, বা তাকে চেঞ্জ করানোর সে সাহস দেখায় নাই। নেভসের ক্ষেত্রে তো আমরা দেখলামই, হ্যাঁ নেভস তো ওইটা হইলই। সো এইটা যে ফুল, আবার আপনার হচ্ছে কি, আপনার প্রেস কনফারেন্সে যখন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এনরিকেকে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন ফেস করতে হয়েছিল, তখন তিনি বলছেন আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখে সিদ্ধান্ত নিব। ইনফ্যাক্ট আপনার নেভসের ব্যাপারে তো তিনি আসলে আশাবাদীও ছিলেন না তাকে যে তিনি শেষ পর্যন্ত পাবেন। ইনফ্যাক্ট প্রথম যে আপনার স্টার্টিং লাইন আপটা, প্রবাবল লাইন আপ তো না, স্টার্টিং লাইন আপটা, সেখানে কিন্তু নেভসের নামও ছিল। সামনাটা হচ্ছে ওয়ার্ম আপের সময় যে তিনি চোট পেয়েছেন, সে কারণে আর রিস্কটা আসলে নেন নাই। এটাকে আসলে চতুরতা না, কারণ এই ধরনের বিগ ম্যাচে আসলে চতুরতা হয় কিছু নাই, ঠিক আছে, আজকালকার দুনিয়া তো আরো নাই। হ্যাঁ, আর হচ্ছে জাইর এমেরি ইজ অলসো আ ফ্যান্টাস্টিক মিডফিল্ডার, যিনি এই মাস্টার ক্লাস মিডফিল্ডের সঙ্গে পেরে না উঠায় তাকে সাইড বেঞ্চে বসতে হয়েছে, কিন্তু জাইর এমেরি হিমসেলফ, তার ট্যালেন্ট অপরিসীম। তবে আমি লিখতাম না আগে ব্যবসা সম্প্রসারণে গুরুত্ব অপরিসীম, এরকম আর কি। আচ্ছা, পিএসজি বার্সা নিয়ে কি আর কিছু আছে? না ভাই, তাহলে পিএসজি বার্সার এটা দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করি। হ্যাঁ, আরাফাত হোসেন আরাফাতের প্রশ্ন, নাও অ্যাট দ্য প্রেজেন্ট পিএসজি ইজ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড,
বাট চেলসি ইজ দ্য বেস্ট টিম ফর নেক্সট 4 ইয়ার্স, রিমেম্বার দ্যাট। মানে এটা উনি একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। পরের বার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে না, হইতেই পারে। চেলসি এই সপ্তাহে যেহেতু আসলে এইটা বলার পেছনে ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন যেহেতু চেলসি, পিএসজি কে হারিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সে কারণেই তিনি আর কি সেটা মনে করিয়ে দিয়েছেন যে এটা কত লেম ছিল, তাই না 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 ওইভাবে বললেন না। না, সেটাই, এটা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা ওই টুর্নামেন্ট জিতেছে। চেলসি ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ফর দ্য নেক্সট 4 ইয়ার্স। চেলসির ম্যাচ খুব ভালো হয় নাই বেনফিকার সাথে, খুবই মানে কষ্টে সৃষ্টে জিততে, শব্দটা কি কষ্টে সৃষ্টে, তাই না? হ্যাঁ, জিততে হয়েছে 1-0 গোলে, তাও একটা আত্মঘাতী গোলে। তো চেলসির জন্য জয়টাই গুরুত্বপূর্ণ ছিল। চেলসি ওই ম্যাচটা জিতেছিল, কিন্তু এই মুহূর্তে বিশ্বের সেরা দল পিএসজি হওয়ার কথা। পরের প্রশ্ন, হ্যাঁ পরের প্রশ্ন ফ্লোরিয়ান ভার্টজকে নিয়ে তানভীর আহমেদ P9ES। ফ্লোরিয়ান ভার্টজ এবারে প্রতিদিন আমরা এই প্রশ্নটা সবচেয়ে বড় ফ্লপ সাইনিং তিনি বলছেন। এই প্রশ্নটা কি আগের দিনই হচ্ছে ধরেন এই টাইপের ফ্লোরিয়ান ভার্টজ নিয়ে এই প্রশ্ন, তার প্রিমিয়ার লিগে খেলার কোনো যোগ্যতাই হয় না। ওরে বাবারে, বিগ স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন। তার উচিত ছিল বায়ার্ন মিউনিখে যাওয়া। ভাই মনে হচ্ছে বায়ার্ন ফ্যান, জার্মানি ফ্যান, ঠিক আছে, বায়ার্ন অথবা জার্মানি ফ্যান। এত দাম দিয়ে তাকে কেনার কোনো মানেই হয় না, না। উনি আবার লিভারপুলের ফ্যানও হতে পারেন। হ্যাঁ, লিভারপুলের ফ্যান হওয়ার একটা বড় সম্ভাবনা তার রয়েছে, যে রাগে ক্ষোভে দুঃখে তিনি এই জিনিসটা আসলে করেছেন। এখন পর্যন্ত তো ধরেন এই যে লিভারপুল 10টা ম্যাচ খেললো, এই 10টা ম্যাচের ওদের নতুন যে সাইনিংগুলা, সেটার জন্য আপনি র্যাঙ্কিংও যদি করেন, ফ্লোরিয়ান ভার্টজকে আপনার সেই লিস্টে সবার নিচে আপনার রাখতে হবে এখন পর্যন্ত যে লিভারপুলের 10 ম্যাচ শেষে নতুন সাইনিং এর হিসেবে। কিন্তু সিজন তো অনেক লম্বা, এবং ফ্লোরিয়ান ভার্টজ তো ডিফারেন্ট ব্রিডেই আমি বলবো, কোপ আপ করতে হয়তো সময় লাগছে। আর্নে স্লট মেশিনের সাথে তার ওই মানে ওই পার্টসটা ইনক্লুড করার পর মেশিনটা ওয়ার্কআউট করতে সময় লাগছে। আচ্ছা, ভার্টজকে নিয়ে তো ধরেন নেগেটিভ কথা তো শুনলেনি, আপনি জানেনই, সেই কারণে এখন আমি কিছু পজিটিভ কথা বলি। এই সিজনে ইউরোপের টপ 5 লিগে চান্স ক্রিয়েশনের দিক থেকে ফ্লোরিয়ান ভার্টজ সবার উপরে আছেন। এখন এইটা খুবই অ্যান্টি ক্লাইম্যাক্টিক শোনাইতে পারে, পুরা অ্যান্টি ক্লাইম্যাক্স। আচ্ছা, আরেক জায়গায় এই জায়গায় একটা জিনিস বলে রাখি, যে মানুষজনের কাছে ধরেন ফ্লোরিয়ান ভার্টজের 2 ম্যাচ আগের পারফরমেন্সটা দেখেন, সেটা কিন্তু আপনার নজর কেড়েছিল। হ্যাঁ, মানুষজন কিন্তু গোল অ্যাসিস্ট দিয়ে ওই পজিশনে যারা খেলে তাদেরকে বিবেচনা করতে চায়। এখন এখানে যেটা হয়েছে যে এতগুলো ম্যাচে তার গোল অ্যাসিস্ট হয় নাই, যেটা মনে রাখা দরকার, তিনি জার্মানি থেকে এখানে এসেছেন, নতুন একটা দেশে, এবং আর্নে স্লট এবার তার সেটআপও চেঞ্জ হয়ে গেছে, তাই না? মানে তিনি যে সাইডটা ধরে খেলছেন সেখান থেকে তো মানে ডিফেন্স লাইন চেঞ্জ হয়েছে। এইটা আমরা অপেক্ষাই করছিলাম যে যেই মুহূর্তে লিভারপুল আসলে হারবে, সেই মুহূর্তেই ফ্লোরিয়ান ভার্টজকে নিয়ে সমালোচনাটা শুরু হবে, কারণ জিতলে তো আর সমালোচনা করা যায় না। তো ওইটাই আসলে হয়েছে। এখন জেইমি ক্যারাগার তার ওই সিবিএস শোতে বলছেন যে এখন সময় হয়েছে ভার্টজকে আসলে বসিয়ে দেওয়া মানে হচ্ছে পরে স্টার্ট করা। হইতে পারে ফর দ্য টাইম বিং, আরেকটু বসো, তুমি হয়তো এখনো রেডি না, কিছুদিন সময় লাগলো, এরপর তুমি নিয়মিত খেললা। আগে তার পজিশনটা ডিফাইন করতে হবে। আমার তো মনে হচ্ছে লিভারপুল এখনো নিজেদেরকে ডিফাইন করতে পারেনি নতুন সিজনে, মানে কার কি পজিশন। রাইট ব্যাক ঠিক নাই, লেফট ব্যাকে কেরকেজ একটু মনে হয় ভুগতেছেন, কোনাতেও খুব ভালো করছেন আগের ম্যাচে, তেমনটা না। মিডফিল্ডের 3 কি হবে জানি না। তারপরে আপনার ভার্টজ কি আসলে নাম্বার 10-এ খেলবে নাকি লেফট সাইডে স্টার্ট করবে, এই যে তার মধ্যে আবার ইনজুরির সমস্যা। তো এই সব ঝামেলার মধ্যে আপনি যখন রেজাল্ট ওরিয়েন্টেড ফুটবল খেলতে চান, তাহলে আপনাকে ভার্টজকে একটু বসিয়ে রাখতে হইতে পারে। কিন্তু এইটাই, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। মানে এটার কারণে তিনি এখন ফ্লপ, এইটা বলার কোনো সুযোগ নাই। আর 1.5 মাস 2 মাসের মধ্যে আসলে কোনো প্লেয়ারকে ওই জায়গাটায় আনা, ইনফ্যাক্ট আপনি একটা জিনিস চিন্তা করেন যে এমন অনেক প্লেয়ার আছে যারা ইংল্যান্ডে প্রিমিয়ার লিগে আসার পর তাদের ওই খোলস ছেড়ে বের হতে আসলে 6 মাস লাগে। তো সেই জায়গায় ফ্লোরিয়ান ভার্টজকে তো সেই সময়টা দিতে হবেই। কাউসার হামজার এই টাইপ মিন্স লিভারপুল নিয়েই একটা প্রশ্ন রয়েছে। লিভারপুলের হলো কি এই সিজনে প্রতি ম্যাচে গোল কনসিড করছে কেন? ওই যে আপনি বললেন না কোনাতের কথা, এটার সাথে রিলেট করেন। আমার মনে হয় লাস্ট 2-3 সিজনের মধ্যে কোনাতেকে কনসিস্টেন্ট এরকম অফ ফর্মে কম দেখেছি। ওই যে পরশু সিজনে দেখছিলাম আমরা। ঠিক আছে, ধরেন লিভারপুলের তো স্ট্রং সাইডেই ছিল এইটা। এই সিজনে 10 ম্যাচের মধ্যে আপনি 8টা ম্যাচে গোল কনসিড করেছেন, কেবলমাত্র 2টা ম্যাচ আপনার গোল কনসিড করতে হয়নি।
সুতরাং ওই জায়গাতে আমার মনে হচ্ছে যে লিভারপুলের ফ্যানরা তো এখন ইনফ্যাক্ট বলাই শুরু করে দিয়েছেন যে যত তাড়াতাড়ি পারো গেইকে নিয়ে আসো। হ্যাঁ, কারণ কোনাতের মন নাই এখন এইখানে, আর মন নাকি অন্য জায়গায় চলে গেছে। কন্ট্রাক্টটা রিনিউ করেন, আর যদি রিয়াল মাদ্রিদ যেতে চায় তাহলে তো আপনি আটকাতে পারবেন না। তো মানে লিভারপুলের এই জিনিসগুলো, আর ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটা আপনি দেখেন গ্যালাতাসারাইয়ের সাথে, সেই ম্যাচটা যে তারা 1-0 গোলে হারলো, অ্যালিসন না থাকলে এই ম্যাচটা হচ্ছে আরো বড় ব্যবধানে তারা হারতো। সুতরাং মানে একটা মেজর ডিফেন্সিভ ওয়ার্কআউট না করার এক্সাম্পলগুলো আমরা আসলে লিভারপুলের কাছ থেকে আমরা একটু সংশয় প্রকাশ করেছিলাম, কারণ সেটা এখন সত্যি হয়েছে বলার কোনো সুযোগ নাই। এখনো খুবই আর্লিছে, লিভারপুল এখনো টপ, মানে প্রিমিয়ার লিগে ভাই এখনো লিভারপুল এখনো টপে আছে। 6 ম্যাচে 18 পয়েন্টের মধ্যে 15 পয়েন্ট তাদের আছে। হ্যাঁ, কিন্তু এটা কোনো সংশয় ছাড়া এটা ওয়েক আপ কল, এবং এখান থেকে আসলে লিভারপুল রিয়েলি লুকড ক্লুলেস এগেইনস্ট গালাতাসারাই। গালাতাসারাই যখন একবার ফার্স্টে গোল করছে, ফার্স্ট হাফ একটু ওপেন ছিল, সেকেন্ড হাফে কমপ্লিট শাটডাউন, ঠিক আছে, মানে আর কোনো যাওয়াটাই নাই। লিভারপুল আরও বেশি ক্লুলেস মনে হচ্ছে সেকেন্ড হাফে। আর্নে স্লট সেকেন্ড হাফে তো আমি খেলেই নেই। আচ্ছা, পরের প্রশ্ন যাবো। হ্যাঁ, কাজী রোহান, এমবি কিনে পুরো ফুটবল শো দেখলাম, কারণ ইলেকট্রিসিটি চলে গেছিল মাঝপথে, তবুও এখন পর্যন্ত একটা টায়ারের টাইমে আমার প্রশ্ন নেন নাই। এরকম যে কতজন লিখলেন ভাই। দেখেন, এই এমবিটা না কিনে আপনি অপেক্ষা করলে আপনি কিন্তু অ্যারেট টাইম আর এই শো কিন্তু থেকেই যায় আমাদের টি স্পোর্টসের মূল প্ল্যাটফর্মে। লাইভ দেখেন আরো ভালো, লাইভ দেখার এক্সাইটমেন্ট তো ভাই অন্যরকম। তাহলে আপনি রাতে ম্যাচ না দেখে আপনি পরের দিন হচ্ছে গিয়ে সেটার ফুল ম্যাচ দেখেন, না সেটা তো ভালো লাগে না। হ্যাঁ, তাইলে উনারও ভালো লাগে না ভাই, এটাকে অ্যাপ্রিশিয়েট করেন উনি যেই এফোর্টটা দিয়েছেন। অবশ্য এইটাকে আমি আপনাকে অবশ্যই এটা উৎসাহিত করতাম যদি আমাদের স্পন্সর হতেন কেউ, কোনো এমবি প্রতিষ্ঠানের, টেলিকম প্রতিষ্ঠানের কোম্পানির, আমরা সাদর আমন্ত্রণ জানাতে চাই, এবং আপনার নাম্বারটা ওনাদেরকে পাঠিয়ে দিতাম। যে শুধুমাত্র এমবি না, এমবি, জিবি, ফিবি, যা ইচ্ছা তাই, ঠিক আছে। নতুন স্পন্সর যারাই আসতে চাইবেন সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে ভাই। হ্যাঁ, এই প্রশ্ন উত্তর দেন। স্টার্ট বেঞ্চেল অপূর্ব 1818 ওনার নাম, আমি ভালো কি জানেন, স্টার্ট বেঞ্চেল। হ্যাঁ, বিএফএফ ইলেকশন, বিসিবি ইলেকশন এবং হচ্ছে ন্যাশনাল ইলেকশন। আচ্ছা, এবার বলি আমি, আচ্ছা এটা মানে কোন পার্সপেক্টিভ থেকে ধরেন স্টার্ট বেঞ্চ সেল করব, মানে নাটকের দিক থেকে নাকি হচ্ছে কি নোংরামির দিক থেকে নাকি দিক থেকে সুষ্ঠুর দিক থেকে, মানে কোন দিক থেকে করব এটা? আচ্ছা, আমি এই ন্যাশনাল ইলেকশন তো ধর 2008-এই সবশেষ মজাটা পাইছিলাম আর কি ছোটবেলায়, এরপর 1 আর 8-এ এরপরের 2 ইলেকশনের স্মৃতি তো আসলে অন্যরকম, সেটাতে আর নাই যায়। 3 মানে আমার ভোটাধিকার ছিল পরের 2টা ন্যাশনাল ইলেকশনে, আমার তো কোনোটাতেই ছিল না। ঠিক আছে, আমি 2টাতে ভোট দিতে গিয়েছিলাম, একটা দিতে পারছিলাম, কিন্তু ভোট দিতে যে কি হয়েছে সেটা আসলে নাই করি। হ্যাঁ, এখন বলতে পারেন কিন্তু চাইলে, যাই হোক নাই বলতে। আচ্ছা, আমার ভোটাধিকার কেন 2টাই ছিল? আমার ভোটাধিকার তারও আগের থেকে হওয়ার কথা। এনিওয়েজ, আমার 2টার কথা আমাদের থাকে না যে আমাদের আন্ডার 17 খেলে না, ওরকমই তো আমরা তো সবাই চাই, ঠিক আছে, আমরা তো সবাই হয় নাই ভাই, আমরা তো সবাই চাই যে আমাদের খেলার কথা আন্ডার 19, আমরা খেলি আন্ডার 17, যা হয় আর কি। আচ্ছা, স্টার্ট বেঞ্চ বলেন। আমি তো ন্যাশনাল ইলেকশন ন্যাশনাল ইলেকশন সেল, ঠিক আছে, এটা আরেকবার না হইলে তো বুঝতেছি না ঘটনাটা। এইটাকে কোনোভাবে আসলে ক্রস করা সম্ভব না, যে পার্সপেক্টিভ থেকে বলেন। উৎসব আমেজের দিক থেকেও ক্রস করা সম্ভব না, অন্য কিছু হলে সেটার দিক থেকেও ক্রস করা সম্ভব না। বিসিবি ইলেকশন হচ্ছে কি এইবার যা হচ্ছে, এইবারটা অন্যরকম হচ্ছে নাকি, একেবারে অন্যরকম। মুহূর্তের মধ্যে আপনার ঘটনা বদলাচ্ছে। সো এইটা হচ্ছে কি আপনার আলোচনার দিক থেকে বিসিবি ইলেকশন হচ্ছে প্রথম, আমি এই ক্যাটাগরিতে ফেলব। আমি বিএফএফ ইলেকশনকে প্রথমে রাখতেছি স্টার্ট, কারণ আমি বলি বিএফএফ ইলেকশনে এখনো পর্যন্ত যতগুলো দেখছি সবগুলোতে প্রচুর নাটক হয়, আর কয়েক মাস আগের থেকে শুরু হয়। ধরেন ওই বছরটাই শুরু হয় দান্দাওয়ালি দিয়া, ঠিক আছে, যে এই তো বুঝছি সামনে ইলেকশন আছে, এবার এই করো সেই করো, বুগি চুগি হাবি যাবি। এবং এটার মধ্যে ফিফা ইনভলভড। কেমনে ইনভলভড? তেড়ি করলে ফিফা এখানে এসে আপনাকে খেয়ে দিবে। কিন্তু আমার মনে হয় না মানে আইসিসির এত বড়, মানে দে হ্যাভ দ্য, ওই যে ধরেন আইসিসি ওইটা নিয়ে মাথা ঘামায় না, মানে আইসিসি অ্যাজ অ্যান অর্গানাইজেশন, ঠিক আছে, এটাকে আমি ধরেন ওরা নির্বাচন নিয়ে ওরা কনসার্ন না। ফিফার তো অবস্থা থাকে, আপনার ফিফার ওই ইলেকশনে কংগ্রেসটা বা সবকিছু হচ্ছে ওরা হচ্ছে লুক আফটার করে, সেইখানে হচ্ছে আপনার ফিটটা পাঠানো লাগে,
ধরনের ইস্যুস আছে এই জায়গায়। এই কারণে আমি বিএফএফ ইলেকশনটাকে এগিয়ে রাখছি। না, আমি আলোচনার দিক থেকে আপনি তো বললাম বিসিবি ইলেকশনটাকে এগিয়ে রাখছি, আর বিএফএফ ইলেকশনে হচ্ছে কি আপনার যেটা আপনি বললেন যে কয়েক মাস আগে থেকে বা বছর থেকে আসলে শুরু হয়ে যায়, ওই তখন থাকে কি কার মাথায় কে কাঁঠাল ভাঙবে, এবং দেখা গেছে একজন লোকের মাথায় গত 2 বার হচ্ছে কাঁঠাল ভাঙা হয়েছে। নেড়া বেলতলা একবার যায়, কিন্তু উনি কেন 2 বার গেলেন ওনার আশেপাশের ওই সার্কেলগুলো চেঞ্জ না করে, এই জিনিসগুলো হয় না। এই ইলেকশন বিএফএফ ইলেকশনের আগেই মানে জানাই গেছে এই ইলেক্টেড হচ্ছে, ওই আপনার হিসাব করে আপনি মানে ওই ক্যারেক্টারগুলো দেখে আপনি আসলে বুঝতে পেরেছেন এটা হতে যাচ্ছে, আলটিমেটলি সেটাই হয়েছে। এইসব ইলেকশন দেখলে এবং এইসব ইলেকশনের মানে বিসিবি ইলেকশনের নোংরামি দেখলে আমাদের খেলাটার প্রতি আমার ভালোবাসা কমে যায়। না, ওই ক্লিশে লাইনটাই বলতে হয়, বাংলাদেশে স্পেশালি খেলার চেয়ে ধুলা হয় বেশি। হ্যাঁ, মানে মাঠের খেলার থেকে টেবিলের খেলায় মানে সবার নজর। এমন না যে পৃথিবীর একমাত্র এই দেশেই ইলেকশন হয়, বার্সেলোনার বোর্ডের ইলেকশন যখন হয়, হুয়ান লাপোর্তা যেবার ইলেক্টেড হয়ে লাস্ট টাইম এলেন, ওইবারও অনেক রকমের নোংরামি হয়েছে। বার্সেলোনার ইলেকশনের নোংরামি আমরা কল্পনাই করতে পারবো না। হ্যাঁ, মানে বার্সেলোনা ক্লাবে পুলিশ গেছে, অনেক কাহিনী হয়েছে, এগুলো হয়। এই যে আপনার জোসে মরিনোকে নিয়ে আসছে রুই কস্তা, বেনফিকাতে ইলেকশন ক্যাম্পেইন ছিল। আবার রোনালদো তিনিও তো হচ্ছে ব্রাজিলের জন্য ইলেকশন ক্যাম্পেইন অনেক কিছু দাঁড় করিয়েছেন। হবেই, এটা ঠিক আছে, কিন্তু আমরা আসলে কতজন খেলাটা ইটসেলফের ভালো চাই? তার চেয়ে আমার কাছে মনে হয় অনেক মানুষ আমাদের ভেতরে আছেন যারা খেলাটাকে পুঁজি করে নিজেরা ভালো হইতে চায়। এইখানেই ঝামেলাটা লাগে। ওই রুই কস্তা রোনালদোরা তো খেলার লোক, তারা খেলাটারই দিন শেষে, খেলা না থাকলে তারা থাকবেন না। কিন্তু এখানে ঘটনাটা হয় যে কিছু কিছু মানুষ তারা নিজেরা থাকুক আর না থাকুক, মানে নিজেদের থাকাটা লাগবে, খেলা থাকুক আর নাই থাকুক, এরকম হয়ে যায়, যেটা উইচ ইজ ভেরি আপসেটিং। এটা মানে আমাদের কপালই আর কি আর করা যাই। পরের প্রশ্ন যাই, আপনি করেন অনেকক্ষণ সুযোগ দিচ্ছি। আকিব মেহেদী চয়ন, তার প্রশ্ন, মাত্র 24 মিনিটে সকল টিকিট বিক্রি হওয়াকে আপনারা কি মনে করছেন? স্বাভাবিক মনে করছি। এটা খুবই নর্মাল, কারণ এখন বাংলাদেশের ফুটবলের দিকে অনেক অ্যাটেনশন রয়েছে, বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষজনের আশাও বেড়েছে। সেটার কারণ ওই হামজা সমিতদের আবারও হচ্ছে, আপনি নিজের চোখের সামনে দেখতে পারবেন হামজা সমিত ফাহমিদু, সেই জায়গায় জায়ান যোগ দিয়েছেন, জামাল ভুঁইয়ারা খেলেন, জামাল ভুঁইয়াকে কেন খেলানো হয় না এটা নিয়েও সাধারণ মানুষের হচ্ছে গিয়ে আগ্রহ আছে। এই জিনিসগুলোর কারণে মানুষ বাংলাদেশের খেলা দেখতে চায়। আর 24 মিনিটে যেই টিকিট সেল হয়ে গেল, 19,000-এর মতো টিকিট সেল হয়েছে, এটা হবে, এটাই স্বাভাবিক। ন্যাশনাল টিমের খেলা, ওই জায়গাটায় বাংলাদেশ ফুটবল এখন পৌঁছেছে। আর লাস্ট দিনও যেটা আসলে বলছিলাম, এখন ফুটবলারদেরও এটা রিয়েলাইজ করতে হবে যে 24 মিনিটের মধ্যে আমাদের খেলা দেখার জন্য 19,000 মানুষ টিকিট কেটেছে, অনেকে টিকিট কাটতে পারে নাই, সুতরাং এখন সময় তাদেরকে কিছু দেয়া। পারফেক্ট। এইটারই একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভাই মোহাম্মদ সাজিনের, ভাই গতবারের ম্যাচের তুলনায় এইবারের ম্যাচ দুটো নিয়ে, বাংলাদেশের ম্যাচ দুটো নিয়ে তুলনামূলক আলোচনা কম হওয়ার কারণ কি? আচ্ছা, তুলনামূলক আলোচনা হওয়ার কম কারণ এখন ক্লাব ফুটবল চলতেছে। গতবার যখন 10 জুনের ম্যাচ ছিল, এটা মনে রাখতে হবে আমাদেরকে, তখন লিগ সিজন শেষ হয়ে গেছে, মে মাসের 25 নাগাদ শেষ হয়ে গেছে। এরপরে প্লেয়াররা সব ফ্রি হয়ে গেছে এবং শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা বাদ ছিল। তার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কোন মাসে হইলো? মে মাসের শেষ দিকে হইলো, তাই না? মে মাসের একদম শেষে বা জুনের একদম ফার্স্টে। তো এরপরে 10 তারিখের ম্যাচ এবং মাঝখানে ভুটানের সঙ্গে একটা ম্যাচ ছিল। তো আপনি যে এক্সটেন্ডেড পিরিয়ড ধরে আপনি কথা বলার সুযোগ পেয়েছেন, ক্যাম্প শুরু হয়েছিল আর আগে ভুটান ম্যাচ ছিল। হ্যাঁ, তো এক্সটেন্ডেড পিরিয়ড ধরে আপনি হচ্ছে ওটার ম্যাচ নিয়ে কথা বলছেন, কারণ ক্লাব ফুটবল নাই। এখন ইন্টারন্যাশনাল ফুটবল যখন আমরা ব্রেকে যাব, তার আগে এখন ক্লাব ফুটবল চলতেছে, তাই স্বাভাবিকভাবে ইন্টারন্যাশনালের কথা আসবে সোমবার থেকে, ইনফ্যাক্ট কোনো জায়গায় মঙ্গলবার থেকে, কারণ রোববার পর্যন্ত খেলা থাকবে সবার। হামজা যেমন, হামজাই রোববারে শনিবারে খেলে, রোববারে খেলে, এরপরে তিনি রওনা দিয়ে সোমবারে পৌঁছাবেন। তো এইটা ইন্টারন্যাশনাল এই অক্টোবর, সেপ্টেম্বর, মার্চের সিস্টেম। এই কারণেই সবসময় বারবার বলি যে ফুটবল ইজ এ ক্লাব লেভেলের গেম, মানে আরও বেশি বিস্তৃত এবং ছড়ানো এবং আরও বেশি কথা হয় ওটা নিয়ে। ইন্টারন্যাশনালের উপরে বেঁচে থাকা যায় না আসলে, এই যেটা যাই হোক না কেন। আপনি হিসেব করেন যে ওই জুনের উইন্ডোতে আপনি হামজাকে কতদিন আপনি আগে পেয়েছিলেন? হামজাকে হচ্ছে ভুটানের ম্যাচগুলোর আগেই কিন্তু আপনি পেয়ে গেছেন, এর আগে তিনি এসেছেন, প্র্যাকটিস করেছেন। আর এইবার 10 তারিখ খেলা, আপনি হামজাকে হচ্ছে পাবেনই হচ্ছে 2টা সেশন, 2টা বা 3টা সেশন হচ্ছে আপনি হামজাকে পাবেন। তো এটাই ন্যাচারাল, এইটাই ন্যাচারাল এবং এটাই হয়। তখন যেমন একটা ছিল ওই জিনিসটা আপনি একটু খেয়াল করেন, আর প্লাস ওটা ছিল হামজার ফার্স্ট ম্যাচ বাংলাদেশে। হ্যাঁ, হামজার ফার্স্ট ম্যাচ ছিল, সমিত সোমের ফার্স্ট ম্যাচ ছিল, ফাহমিদুলের দেশের মাটিতে ফার্স্ট ম্যাচ ছিল। ওই কারণে মানুষজনের ওই আগ্রহটা আরো বেশি ছিল। এর মধ্যে আরো কারণ ছিল আপনার ঈদের ছুটিতে আগ্রহ এখনো আছে,
কিন্তু আপনি যদি ওই যেই জিনিসটা বললেন সেই কারণে ক্লাব ফুটবলটা শেষ না হওয়ার আগ পর্যন্ত আসলে ওই আমেজটা এই আসবে আলোচনা না। যেটা কথা বলতেছেন এটা তো ধরেন ওই চাঁদ রাত ছাড়া তো ঈদের ফ্লেভার আসে না, তো চাঁদ রাত এখনো আসে নাই এই ইন্টারন্যাশনাল ফুটবলের এইভাবে মানে যেইভাবে দুনিয়া ফুটবল চলে আমরা তো সেই বাইরে চলবো না। সম্পূর্ণ একটা কোশ্চেন করে দিই, তাজউদ্দিনের জায়গায় হামজা চৌধুরীকে খেলালে কেমন হয়? মাহমুদুল হাসান তার প্রশ্ন। হামজা চৌধুরীকে মানে হামজা চৌধুরীকে অ্যাজ এ রাইট ব্যাক হিসেবে, কারণ লেস্টার সিটিতে খেলেন, মানুষজন তো এখন লেস্টার সিটির খেলাও দেখেন, সুতরাং তারা একটু ভিজুয়ালাইজ করেন হামজা চৌধুরীকে ওই জায়গায় খেলানো যায় কিনা। আমার মনে হয় হামজাকে ওইখানে খেলানোর থেকে হামজাকে যেখানে খেলানো হয় বাংলাদেশের পার্সপেক্টিভে ওই জায়গায় খেলানোটাই আসলে বেটার, কারণ আমাদের ডিফেন্স লাইনের সামনে হামজা চৌধুরীর মতো একটা ফুটবলার দরকার যে ডিফেন্সিভলি সলিড, যে হচ্ছে গিয়ে বল ডিস্ট্রিবিউশনেও তার কাছ থেকে আপনি সেই সাপোর্টটা পাবেন। আমার কাছে মনে হয় হামজা বাংলাদেশে ওর জায়গাটা ওখানেই হওয়া উচিত। আমার কাছে তাই মনে হয়, একদমই তাই মনে হয় যে রাইট সাইডেড মিডফিল্ড দেন রাইট ব্যাক বাংলাদেশের জন্য। বাংলাদেশের তখন জিততে হবে, হামজাকে আপনি যত পেছনে পাঠাবেন তত গোলের সুযোগ কমবে, রাদার হামজাকে যত সামনে দিবেন তত গোলের সুযোগ বাড়বে, আর গোল না করলে তো ম্যাচ জিততে পারবেন না। এরকম কোনো নিয়ম তো আবিষ্কার হয় না এখনো। তো বাংলাদেশ দলের দরকার আর কি এরকম একটা নিয়ম যে গোল না করে কেমনে ম্যাচ জিতা যায়। হ্যাঁ, তাইলে এই ছাড়া আমাদের পক্ষে জেতা খুব করি। গোল ওই যে একটা মিম আছে না যে হাম নেহি জিতেঙ্গে হামারে মর্জি, হ্যাঁ, যেটা ক্রিকেট হইলেই খালি দেখি আমি, এইটার একটা ফুটবলের ভার্সন হওয়া উচিত, হাম নেহি স্কোর করেঙ্গে হামারে মর্জি। ঠিক আছে, মানে স্কোর আপনি দেখেন বাংলাদেশ টিম প্র্যাকটিস শুরু করেছে, আলামিন খানিকটা চোট মিনস হচ্ছে তাকে লাস্ট এখন পর্যন্ত তাকে ফুল ফেজে প্র্যাকটিসে পাওয়া যাচ্ছে না। সুমন রেজার চোট, সুমন রেজা পাচ্ছেন না। ইব্রাহিমকে আপনি এখন এই 2 দিনে আপনি পান নাই, মেইনলি প্র্যাকটিসটা তো হয়েছে একদিন, হয়তো বা ওই টাইমের আগে তারা রিকভার করে ফেলবেন। ওই মানে যেইখানে ভয় না ওইখানেই আসলে সব ফাড়াগুলা পড়ে বাংলাদেশের ক্ষেত্রে। কেন আচ্ছা, শাহরিয়ার আহমেদ কিবরিয়া তার প্রশ্ন, কারেন্টলি দ্য আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ ইজ অনগোয়িং, ক্যান দ্য প্লেয়ার্স হু পারফর্ম well in this tournament catch the attention of big clubs in upcoming transfer window? I mean, has this happened before? Have players ever signed with major clubs directly after playing under-20 World Cup? হ্যাঁ, মানে আমি বলি অনেক প্লেয়ার তো খেলতেও গেছেন আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ। ইনফ্যাক্ট আমরা যদি 10 বছর আগে থাকতাম মাস্তান তুনও হয়তো যাইতেন, লামিনী আমার তো আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ খেলা, মাস্তান তুনও তো যাওয়ার তো কথাই তো ছিল, আর আমারও আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে থাকার কথা ছিল। যাই হোক 10 বছর আগে না এখন অন্য কাজে আর কি। ঠিক আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যা হয়েছে যে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের যতটুকু খোঁজ খবর রাখছি সেটা হচ্ছে ওই ধারণা থেকে রাখছি, যেটা দেখি কি হয়। আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার সঙ্গে জিতে গ্রুপ স্টেজ মানে নকআউট মানে একেবারেই কাছাকাছি চলে গেছে। ব্রাজিল প্যাঁচায় ফেলছে তাদের ইকুয়েশনটা, ব্রাজিল করতেছে। কিন্তু আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ থেকে এরকম ভালো ক্লাবে যাওয়ার খুবই ভালো নজির আছে, কারণ আন্ডার-20 ওয়ার্ল্ড কাপই মূলত শেষ ধাপ মূল সিনিয়র ওয়ার্ল্ড কাপের আগে। তো এইখান থেকেই প্লেয়ারদেরকে অনেক সময় পিক করা হয়। এইখানের অনেক প্লেয়ারকে আপনি পরের বছর ওয়ার্ল্ড কাপেও খেলতে দেখবেন, 2026 ওয়ার্ল্ড কাপে। সবুজ চৌধুরী তার প্রশ্ন, অ্যান্টনিকে কেন ব্রাজিল দলে নেওয়া হয়নি? আচ্ছা, অ্যান্টনিকে কেন ব্রাজিল, এইটা আসলে অ্যান্টনিকে ভালো প্রশ্ন থেকে তো ভাইবেও দেখি খুব আনলাকি সাম কেসেস, কারণ হচ্ছে আপনি এই দলে ভিনিসিয়াসকে ফিরিয়েছেন, আপনি এই দলে রড্রিগোকে ফিরিয়েছেন, তার আপনি অ্যান্টনিকে কোন জায়গায় হচ্ছে প্রপারলি আপনি ইউজ করবেন? আর অ্যান্টনির ক্ষেত্রে তো দেখেন অ্যান্টনি কি দুর্দান্ত, মানে ব্রাজিল লাস্ট 4 বছর আগে আপনি এই ব্রাজিল দল অ্যান্টনিকে ছাড়া আপনি ভাবতে পারতেন না। তারপর হচ্ছে ওই যে না মানে রেগুলার স্কোয়াডের কথা আমি বলছি, যে রেগুলার তিনি খেলতেন, ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তার সেই ধারাবাহিকতা। দেখেন ফ্যামিলিয়ার ধারাবাহিকতা মানে স্কোয়াডে চান্স পাওয়ার ধারাবাহিকতা, খুব আহামরি কিছু তো করতে পারেন নাই। ওয়াইফের সাথে ঝামেলা, এরপর যে তিনি বাদ পড়লেন, ওয়াইফ ছিল সেটা নাকি ও যে কে যে ওয়াইফ আর কে যে গার্লফ্রেন্ড, সামহাউ হচ্ছে ওই যে অ্যাবিউজ এই সব ঝামেলায় বা ফিজিক্যাল অ্যাসল্ট এই সব ঝামেলায় ওই যে তিনি বাদ পড়লেন। মাঝখানে মনে হয় এই বছরই তো 2টা ম্যাচে তাকে ডাকা হয়েছিল কিন্তু খেলেন নাই। আর এখন তো আমার মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের মিশন আসলে অ্যান্টনি ফেরাটা টাফ হবে, একটু দেখতে হবে আর কি, আরো ভালো করতে হবে। আর এই যে এই সিজন আপনার শুরু হলো, অ্যান্টনি হচ্ছে আপনার ইউরোপা লিগে গোল করলেন, বাট লিগে এখন পর্যন্ত গোল করে নাই। লিগে এখন পর্যন্ত অ্যান্টনি গোল করে নাই। আনচেলত্তির সাথে জায়গায় মানে আমরা মেইন শোতে যেটা বলছিলাম না, অনেক অপশন, ওই জায়গায় খুবই আহামরি কিছু করতে হবে, না হলে হয়তো যে নামগুলো আছে সেই নামগুলো
অ্যান্টনির থেকে কিছুটা এগিয়েই থাকবে। এনিথিং এলস ব্রো? আচ্ছা একটা কে বল? দাভিদ মালান। আচ্ছা ডেভিড মালান, দাভিদ মানে সেটাও ইংল্যান্ডের ক্রিকেটার, তার নাম বলতে বলতে দাভিদ মালান। ডেভিড মালান। তার প্রশ্ন স্টার্ট বেঞ্চেল। আমি এখানে আপনার স্টার্টটা আমি জানি, আম আপেল আঙ্গুর। হ্যাঁ আম 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 স্টার্ট বেঞ্চ সব কিছু। আচ্ছা আম আপেল আঙ্গুর। আঙ্গুর এখন কোন আঙ্গুর? মানে আঙ্গুরের তো অনেক রকম পদ আছে, সাদা কালো, সাদা, আরেকটা কালো, এখন হচ্ছে বড়টা। ওই যে বড়টা, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে টি স্পোর্টস কালারেরটা। হ্যাঁ বড়টার যেটা ওটার একটা সিডলেস আছে, ওইটা হচ্ছে প্রাইম। বড়টা সিডলেস, ওটা হচ্ছে প্রাইম, কিন্তু তারপরে প্রেফার করে মানে মনে হয় ব্ল্যাক, মানে কালো কালোটা। কালো হ্যাঁ, আঙ্গুরের কালো, মতো। কালো। দুইয়ে থাকবে আঙ্গুর, তিনে হচ্ছে আপেল। আমার হচ্ছে সেল আপেল, কিন্তু আমি স্টার্ট করাবো আঙ্গুর। মানে ভাই আঙ্গুর আমার অন্য রকমের পছন্দ, ঠিক আছে? আঙ্গুর আমার অন্যরকম পছন্দ। আম হচ্ছে আমার বেঞ্চ। আচ্ছা আমের উপরে কোনো পৃথিবীতে কোনো মানে আম ডেফিনেটলি, আম প্রচুর আম খাওয়া হয়, কিন্তু দেখেন আঙ্গুরটা হইছে কি আমি ফল কিনতে গেলে তো এই জায়গায় তো যার জন্য পাত্তা দেই না, তাই না? অস্ট্রেলিয়া থাকলে তখন আবার কইতেন যে আম না। আচ্ছা আপনি যখন যদি বাইরে যখন আম খায় নাই, কম খায় আর কি, মানে এই আম তো আর বাংলাদেশের আম কোনো জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে, আমের জন্য বাংলাদেশি সেরা। আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে আঙ্গুর। ইনফ্যাক্ট ধরেন জুসের দোকানে গেলেও বা বাইরে যখন আমরা যাই, যখন হচ্ছে গিয়ে ওই বোতলজাত জুস কিনি, ওইখানে হচ্ছে আমার প্রথমে এটা থেকে আঙ্গুর ওটা তো আঙ্গুরই কিনবেন, কারণ আমের জুসটা তো ভালো হয়। আছে আমের জুস, এবং আপনি আঙ্গুরকে সারা বছর পান রিফাত মাসুদ। আপনি সারা বছর যাকে পান, এই জন্যই তো আপনার হচ্ছে গিয়ে তাকে, আপনার এখন বিপদে পড়লেন, আপনি এই মৌসুমে এখন আপনি আম পাবেন না, আপনাকে হচ্ছে আঙ্গুরে সেই সার্ভিস দেবে। আমি ওইটা আমের একটা নির্দিষ্ট আঙ্গুরের ঋণটা আমি ভুলতে পারি না এই কারণেই। নির্দিষ্ট সময় আছে বছরের। ঈদ কি প্রতিদিন হয়? পূজা কি প্রতিদিন হয়? তো এইগুলো বুঝতে হবে। আমটা আসলে উৎসব। হ্যাঁ আম হচ্ছে উৎসব, এবং উৎসব। আম হচ্ছে বাংলাদেশি বাঙালিদের ভাই আম খাইলে ঘুম পায়, ঠিক আছে? আম আম খাইলে এটাই ঘুম তো পায়। বাঙালি দেশি আম খাইলে ঘুম আমাদের পায়। স্বভাব কি রে ভাই, দুপুরবেলা খায় একটু ঝিমাবো, নাইলে আমি কেন বাংলাদেশি হচ্ছি, বাঙালি হচ্ছি? এটা তো খাইতে হবে। আম ইজ সুপ্রিম আমার কাছে আঙ্গুর আপনি শুনেন, টপ। একটা জিনিস ভালো হইতে গেলে টেক্সচারটা চিন্তা করেন আমের, মানে ভেরি এলিট। লুক এট দ্য কালার, এক একটা ভাই আমি তো আমকে তো হচ্ছে কি আমি মানে ইয়ে করছি না, আম আমারও পছন্দ, কিন্তু পার্সোনাল ফেভারিটের জায়গায় আঙ্গুর হচ্ছে কি আমার কাছে বেশি পছন্দ। না না এটা কোনো, ঠিক আছে? আঙ্গুর আমার খুব ভালো লাগে, কিন্তু কোনোভাবে এটা আমের। ভাই আমি তো একটু ডিফারেন্ট ব্রিড না, আমি তো বাংলাদেশের জাতীয় মাছও খাই না, ঠিক আছে? সব বইলা লাভ নাই। ঠিক আছে, ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.